আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে অনেক ভালো আছো। এখন অষ্টম শ্রেণীর জ্যামিতি বৃত্ত অনুশীলনী 10.1-এর 5, 6 এই দুটো বাদ ছিল, এই দুটো প্রমাণ করব। আর উদাহরণ 4 এটা হলো সব থেকে ছোট প্রমাণ, এটা করব। দেখো 5 নম্বর কি বলা হচ্ছে, কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। আসলে কথাটা দ্বারা কি বোঝালো, এক একটা উপপাদ্য প্রমাণ করতেছি, এক একটা চিরন্তন সত্য বাক্য, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এইগুলো সম্পর্কে কখনো কোনো নৈবেতিক অবশ্যই থাকতে পারে। এখন তুমি যদি এগুলো ভালো করে না বুঝো তাহলে কিন্তু একদম অসুবিধায় পড়ে যাবে। তো আমি আশা করব চেষ্টা করবা যে সবাই একটু ভালো করে করার জন্য। তো দেখো 5 নম্বরটা প্রমাণের জন্য দেখি, বলতেছে কোনো বৃত্ত একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়। সমকোণী ত্রিভুজ হোক আর যে ত্রিভুজই হোক, তার শীর্ষবিন্দু কয়টা থাকে? 3টা। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। মনে করলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। আমরা কিন্তু এগুলো লিখব যে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। সমকোণের বিপরীত বাহু কোনটা? অতিভুজ, অর্থাৎ এসি হলো অতিভুজ। এখন একটি বৃত্ত অঙ্কন করি যেটা এই 3টা শীর্ষবিন্দু দিয়েই যাবে। আসলে অঙ্কনটা তোমাকে আমি বলে দিচ্ছি যে কোন সিস্টেমে অঙ্কন করলে সুবিধা হবে। তাহলে তোমাকে বোঝানোর জন্য আগে আমি একটা ত্রিভুজ আঁকলাম। যে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এসি অতিভুজ। শীর্ষবিন্দু এ কমা বি এবং সি দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে একটা বৃত্ত অঙ্কন করি, খেয়াল করো, এ বি সি এই 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। দেখো আমি হাতে আঁকতেছি, অনেক সময় এটা তো অবশ্যই হাতে আঁকার জন্য খারাপ হচ্ছে, একটু ডোন্ট মাইন্ড। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এসি অতিভুজ, এবং শীর্ষবিন্দু এ কমা বি কমা সি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এই বৃত্তটার কেন্দ্র ধরে নিলাম যে ও, এই বৃত্তটার কেন্দ্র হলো ও। প্রমাণ করতে হবে যে ও হলো, এবং অর্থাৎ এই কেন্দ্রটা হলো অতিভুজ কোনটা বললাম? এসি। এই এসি অতিভুজের মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে। আসলে খেয়াল করো, তুমি এই যে এটা যে প্রমাণ করতে হবে যে ও এসি অতিভুজের মধ্যবিন্দু, তাই আমরা এর ওপরেই বিন্দুটা নিয়ে নিলাম। এখন বলতে পারো স্যার এটা তো অঙ্কন করা খুবই কষ্টকর, তাহলে কি করে অঙ্কন করব? অঙ্কন করার জন্য তুমি আগেই বৃত্ত অঙ্কন করবে, ফার্স্টে বৃত্ত অঙ্কন করে নিবে। বৃত্ত অঙ্কন করার পরে তুমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিবে। কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় সমকোণী ত্রিভুজের কথা আগে বলবে। আমি যেভাবে বললাম, কিভাবে বললাম, যে বিশেষ নির্বাচনে আমরা লিখব যে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এসি অতিভুজ, এবং শীর্ষবিন্দু এ কমা বি কমা সি দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এভাবে একটা বৃত্ত অঙ্কন করছিলাম যার কেন্দ্র ও। প্রমাণ করতে হবে যে এই ও অর্থাৎ কেন্দ্র ও কার মধ্যবিন্দু? অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এইটা প্রমাণ করতে হবে। এই যে বলছে দেখা যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু, তাহলে অতিভুজ কে ছিল? এসি ছিল, এইটা বোঝাচ্ছে। তো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। বিশেষ নির্বাচন কি লিখব? মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি = 90 ডিগ্রি।
অতিভুজ এসি। শীর্ষবিন্দু, তাহলে এ বি সি ত্রিভুজ বলছি, তাহলে শীর্ষবিন্দু একটা এ, একটা বি, একটা সি। তাহলে শীর্ষবিন্দু কে কে যেন এ কমা বি কমা সি দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, অঙ্কন করি যার কেন্দ্র, যার কেন্দ্র কে গোল্লা, যার কেন্দ্র ও, এখানে ডট দিয়ে দিবা। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও এসি এর মধ্যবিন্দু, এটা। তো দেখো প্রমাণটা কিন্তু খুবই সহজ, লেখাগুলো খারাপ হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নাও। এইটা বলতেছে বিশেষ নির্বাচনে যে কোনো বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, দেখাও যে এই বৃত্তটার কেন্দ্র হলো অতিভুজের মধ্যবিন্দু। আমরা এইভাবে ব্যাখ্যা দিয়ে দিব। এখন এটা আমি মুছে দিচ্ছি, প্রমাণ করব। এখানে আর বাড়তি কোনো কিছু অঙ্কন করা লাগবে না। দেখো প্রমাণ, প্রমাণে এই যে কোণ, তোমাকে এই প্রমাণটা করার আগে বিশেষ কিছু যে কথাটির আগেও বলছিলাম, এখনও বলি, দেখো তোমাদের মনে আছে অবশ্যই। একটা বৃত্ত নিয়ে যখন আমরা প্রাথমিক ধারণাতে আলোচনা করছিলাম, যে মনে করি এটা একটা বৃত্ত যার কেন্দ্র মনে করলাম যে ইউ, এই বৃত্তটার কেন্দ্র হলো ইউ ধরে নিলাম। এখন এই ইউ দিয়ে কোনো যদি জ্যা অঙ্কন করি, অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে কিন্তু জ্যা বলা হয়। আর যে জ্যাটা বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যায় সেই জ্যাটাকে বলা হয় ব্যাস। একটা ব্যাস একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, যার প্রত্যেকটা ভাগকে বলা হয় অর্ধবৃত্ত। তাহলে আমরা এই পাশেরটা যদি কল্পনা করি তাহলে এটা অর্ধবৃত্ত, আর এর ওপরে তুমি এই অর্ধবৃত্ত চাপ, এটা তো অর্ধবৃত্ত, আর এখান থেকে এইটুকু হলো অর্ধবৃত্ত চাপ, এখান থেকে এই পর্যন্ত। তাহলে অর্ধবৃত্ত চাপের প্রান্তদ্বয়ের যোগফলকে বৃত্তের ব্যাস বলা হয়। এটা কি বুঝতে পারছো? যে অর্ধবৃত্ত চাপের প্রান্তবিন্দুদ্বয়ের যোগফল হলো বৃত্তের ব্যাস বা কেন্দ্রগামী, এটাও কিন্তু বলা যায়। এখন এই দুইটা, এই অর্ধবৃত্ত চাপের উপরে যদি একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করো, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হোক সে এভাবে কিংবা এইভাবে, কিংবা এখান থেকে তুমি দাও না কেন এইভাবে। ত্রিভুজটা বৃত্তটা এরকম ছিল, এখন এটা যদি কেন্দ্র হয়, এটা যদি ব্যাস হয়, এখন এই অর্ধেক বৃত্তের ওপরে যে ত্রিভুজ তুমি অঙ্কন করো সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ, আর যে কোণটাই তুমি অঙ্কন করো সেটা হবে সমকোণ, মানে অর্ধবৃত্ত চাপের ওপরে যে কোণ অঙ্কন করবা সেটা হবে সমকোণ। এখন খেয়াল করো, তাহলে এই যে এতগুলো কথা বললাম, এই কথার প্রেক্ষিতে তোমার অবশ্যই মাথার মধ্যে একটা প্রশ্ন আসবে যে স্যার তাহলে কি এই বৃত্তের মধ্যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, কোনো একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে সেইটার বাহুদ্বয়ের প্রান্তবিন্দু যোগ করলেই কি ব্যাস হবে? অবশ্যই ব্যাস হবে। কারণ এইটা যখনই তুমি 90 ডিগ্রি হবে তখন অবশ্যই এটা ব্যাস হতে বাধ্য। কারণ 90 ডিগ্রি কখন হয়? যখন অর্ধেক বৃত্তচাপের ওপরে, এইখান থেকে এইটুকু উপরেরটুকু, এইটুকু যখন অর্ধেক বৃত্ত হয়, ঠিক আছে? তো এইটা যে 90 ডিগ্রি কখন হয়? যখন অর্ধবৃত্তস্থ কোণ হয়, ঠিক আছে না? এইটা তাহলে এইখানে প্রমাণ যেটা আসতেছে, দেখো এ বি সি কোণ কত ডিগ্রি? সমকোণ 90 ডিগ্রি। তার মানে অবশ্যই এ বি সি একটি কী কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ ছাড়া তো কখনোই সমকোণ হবে না বৃত্তের মধ্যে, যেটা একটু আগে বোঝালাম। তাহলে দেখো 1 নম্বর ধাপে আমরা, যেটা তুমি ওভাবে বক্স আকারে করে নিও, 1 নম্বর ধাপে আমরা লিখব যে
এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে সাইডে নোটে দিব দেওয়া আছে। অতএব কোণ এ বি সি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে না? আর সাইড নোটে আমরা কি লিখব, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এ বি সি ত্রিভুজের এসিটা, অতএব ত্রিভুজ এ বি সি এর এসি অতিভুজটি বৃত্তটির কি হবে? অবশ্যই ব্যাস হবে। এটা খেয়াল করতেছো তো? এই যে তখনই বোঝালাম যে যখন একটা বৃত্ত, একটা বৃত্তের মধ্যে একটা কোণ যদি সমকোণ হয়, এটা যদি সমকোণ হয়, এইটার দুইটা বাহুর যে প্রান্তবিন্দু, সেই প্রান্তবিন্দুর সংযোগ রেখাংশটা অবশ্যই কেন্দ্রগামী হতে হবে, কারণ সেই তো অর্ধেক করবে, ব্যাস হয়ে যাবে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো সমকোণ, আর এসি বাহুটা ছিল অতিভুজ। তাহলে অতিভুজটাই কি হয়ে যাবে এই বৃত্তের ক্ষেত্রে? ব্যাস হয়ে যাবে এটা। তাহলে এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে এবিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর সাইড নোটে আমরা দিব অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব এবিসি ত্রিভুজে এসি অতিভুজটি বৃত্তটির কি হবে? ব্যাস হবে। তাহলে ব্যাস যদি হয়, তাহলে ব্যাস যদি এটা এসি যদি ব্যাস হয়, তার মানে অবশ্যই ও বিন্দু, মানে কেন্দ্রবিন্দু অবশ্যই ব্যাসের ওপরে অবস্থিত। কারণ কি বলছিলাম দেখো, বিশেষ নির্বাচনে লিখছিলাম যে ও হলো বৃত্তটির কেন্দ্র, যে এ বি সি শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র হলো ও। তাহলে অবশ্যই কেন্দ্র তো অবশ্যই ব্যাসের ওপরে থাকবে। তার মানে ও বিন্দুটি এসি ব্যাসের ওপরে অবস্থিত, ব্যাসের ওপর অবস্থিত। তাহলে খেয়াল করো, ও বিন্দুটি এসি ব্যাসের ওপরে অবস্থিত, তাহলে ও বিন্দুটি কী ছিল জানো? কেন্দ্র। আর এসি কি হলো? ব্যাস। তাহলে অবশ্যই কেন্দ্র একটা ব্যাসকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে তুমি বলতে পারবা যে ও এ এবং ওসি সমান। অতএব ও এ সমান সমান ওসি। এখানে আমরা ও এ সমান সমান ওসি সাইড নোটে লিখে দিব যে কেন্দ্র একটি ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র হলো এসি ব্যাসের মধ্যবিন্দু। এটা প্রমাণ শেষ। অতএব ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু প্রমাণিত। প্রমাণটা খুবই ছোট, কিন্তু একটু বোঝার জন্য কেমন জানি একটা মানে বিদ ঘটে। আমি আবার একটু বলতেছি, খেয়াল করে দেখো যে এ বি সি হলো সমকোণ। আর বৃত্তের মধ্যে কখন সমকোণ হয়? যখন ওই কোণটা অর্ধেক বৃত্তের ওপরে হয়, পুরো বৃত্তের ওপরে না, অর্ধেক বৃত্তের ওপরে যখন হয়। তাহলে এই কোণটা যেহেতু সমকোণ, তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এইখান থেকে এই কোণটুকু এই বৃত্তটার অর্ধেকের ওপরে অবস্থিত। ঠিক আছে না? আর অর্ধেকের ওপরে যখন অবস্থিত, তখন তোমাকে বুঝতে হবে এই যে অর্ধচাপ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত চাপ, এই দুইটার সংযোগ রেখাংশ, এটা বৃত্তের কি হবে? অবশ্যই ব্যাস। কারণ অর্ধেক বৃত্তের প্রান্তদ্বয়ের সংযোগ রেখাংশটা হয় বৃত্তের ব্যাস। আর এখানে যেটা ব্যাস সেটাই হলো এই ত্রিভুজের অতিভুজ। তাই দেখো আমরা এখানে বললাম যে ত্রিভুজ এবিসি এর এসি অতিভুজটি বৃত্তের ব্যাস হবে এটা। অতএব কেন্দ্রবিন্দু, তার ও ছিল কেন্দ্রবিন্দু, তাহলে কেন্দ্রবিন্দুটি এসি ব্যাসের উপরে অবস্থিত অবশ্যই। এখন অতএব যেহেতু এটা কেন্দ্রবিন্দু আর এটা ব্যাস আমরা প্রমাণই করে ফেললাম, তাহলে অবশ্যই এইটুকু আর এইটুকু সমান, ও এবং ওসি সমান, এই কথা বললাম। তারপর আমরা বললাম যে অতএব ও এসি অতিভুজের মধ্যবিন্দু প্রমাণিত। এটা একটা সহজ প্রমাণ ছিল। দেখো তারপরেরটা বলা আছে, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের, সমকেন্দ্রিক অর্থ কি? কেন্দ্র একটা কিন্তু বৃত্ত দুইটা। তাহলে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি জ্যা অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে যে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের, দুইটা বৃত্ত, দেখো হাত দিয়ে বৃত্ত অঙ্কন করতেছি, খারাপ হচ্ছে, ডোন্ট মাইন্ড।
এটা একটা বৃত্ত, মনে করলাম যেটার কেন্দ্র এইটা, ঠিক আছে। এর ভিতরে আর একটা বৃত্ত অঙ্কন করি। দেখো দুইটা বৃত্ত অঙ্কন করছি, একটু তেরা বেঁকা হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। তাহলে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত, আমরা একটু নাম দেওয়ার চেষ্টা করি, যে আসলে একটু বোঝার চেষ্টা করি যে বড় যে বৃত্ত, এই বৃত্তের একটা যে অঙ্কন করলাম। দেখো এই যে বড় কেন্দ্রের, মানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরে নিলাম, যে ও হলো দুইটা বৃত্তেরই কেন্দ্র, তার মানে সমকেন্দ্রিক দুইটা বৃত্ত হলো এখানে, একটাই কেন্দ্র দুইটা বৃত্ত। এখন এই যে বড় বৃত্ত, এইটার মনে করলাম যে এ বি যায়, বড় বৃত্ত এ বি যায়, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ এ বি যায়। দেখো এই যে ছোট বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করছে, কোথায় কোথায়, কোন কোন বিন্দুতে, সি ও ডি বিন্দুতে ছেদ করে। ধরে নিলাম যেটা হলো সি, এটা হলো ডি, ঠিক আছে না। তাহলে এই বৃত্তটা বোঝার জন্য, দুইটা বৃত্ত আছে, আসলে আমি ও কেন্দ্র বিশিষ্ট যদি বৃত্ত বলি কোনটা বুঝবো, একটা অন্যরকম হয়ে যাবে। এই জন্য আমি এই বড় বৃত্তর নাম দিয়ে দিচ্ছি। দেখো এখন আমি বলতে পারবো এ বি, এখানে তো ডি আছে, এ বি ই আর সি ডি এফ। তাহলে খেয়াল করে দেখো বড় যে বৃত্ত, সে বড় বৃত্তটার নাম কি হবে জানো, ও দুইটাই তো ও কেন্দ্র বিশিষ্ট। এখন আমি বলতে পারবো ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই বড় বৃত্তটা এবং সি ডি এফ ছোট বৃত্ত, দুইটা হলো সমকেন্দ্রিক বৃত্ত। তাহলে আমরা এইটার বিশেষ নির্বাচনে যে কথাটা বলতে পারি, এইটার সাহায্যে দেখো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, বা দেওয়া আছে এখানে মনে করি বলে দাও, যেহেতু চিত্র দেওয়া ছিল না, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই বৃত্তের কোন যায়, এ বি যায় সি ডি ই এফ বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, বা প্রমাণ করতে হবে যে এসি সমান সমান, এসি সমান সমান বিডি, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে খেয়াল করে দেখো আমরা বিশেষ নির্বাচনে যে কথাটা লিখতে পারি সেটা হচ্ছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্ত, এ বি ই ও সি ডি এফ দুটি বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই ও সি ডি এফ দুটি বৃত্ত। এখন এ বি ই বৃত্তের লেখো তাহলে বেশি ভালো হবে। এ বি ই এই বড় বৃত্তের, অর্থাৎ এ বি ই বৃত্তের এ বি যে কোন বৃত্তের, ছোট বৃত্তের সি ডি এফ বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। সমকেন্দ্রিক, বুঝতে পারছো, দুইটা বৃত্তের কেন্দ্রই একই, এটাকে বলা হচ্ছে সমকেন্দ্রিক। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই ও সি ডি এফ দুটি বৃত্ত, তার মানে এ বি ই বৃত্তের এ বি যে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটার এ বি যে অপর বৃত্তকে, অর্থাৎ ছোট বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে। তাহলে এখানে কি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে প্রমাণ করো যে বলছে, তাহলে আমরা কি লিখব, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু, এই যে এসি ইকুয়াল টু বিডি, এটা একটু অঙ্কন করা লাগবে এটা প্রমাণের জন্য। সে অঙ্কনটা কি বলতে পারবে? হয়তো সামনাসামনি থাকলে বলতে পারতে, অবশ্যই বলতে পারতে, কারণ এতদিনের পড়ার মানে এতদিনের ক্লাসে অবশ্যই এটুকু তোমাদের ধারণা হয়ে আসছে। এখন দেখো এই যে ও থেকে
বুঝে গেছে, লম্ব আঁকতে হবে। আচ্ছা, ও থেকে এবি জ্যায়ের ওপরে ও এম লম্ব আঁকি, বা ও এম লম্ব এবি আঁকি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে খেয়াল করো, ও এম লম্ব এবি আঁকি, এটা যে ও এম লম্ব এবি আঁকি। আচ্ছা, এইবার দেখো আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা সহজ, এই প্রমাণটাও সহজ, সবগুলো প্রমাণই কিন্তু সহজ। একটু যদি হিসাব করে নাও, আমার মনে হয় না যে কেউ না বুঝে থাকবে, সবাই বুঝতে পারবে। প্রমাণ, তাহলে এই যে এবি যে সিডি যে অংশটুকু, সেটা এক এক মানে সিডি যে অংশটুকু, এটাই ছোট বৃত্তের ক্ষেত্রে কি হয়ে যাবে? ছোট যে বৃত্ত আছে তার নাম হলো কি যেন? এটা ছিল এফ সি ডি, এটা ছিল ও, এটা ছিল এম। তাহলে যেহেতু ও এম লম্ব এবি, তাহলে আমি তো অবশ্যই বলতে পারি যে ও এম লম্ব সিডি। অর্থাৎ মানে এটা বোঝাচ্ছে একটা বাহুর ওপরে কোনো বিন্দু থেকে যদি একটা বাহুর ওপরে লম্ব হয় এটা, তার মানে আমি যদি এখান থেকে এটুকু মুছে দিই, এখানে হলো ডি বিন্দু আছে, এখানে সি বিন্দু আছে, তবে তার ভেতরের এইটুকু অংশের ওপর এটা লম্ব হবে না? অবশ্যই হবে এইটা। তার মানে এইখানে যেহেতু ও এম লম্ব এ বি আমি অঙ্কনে বললাম, তাহলে আমি এখন তো বলতে পারি যে ও এম লম্ব সিডি, বলতে পারি না? এটা এখন দেখো, বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট, এটা প্রমাণের 1 নম্বর ধাপে দিয়ে দিবে, তোমরা ধাপ আকারে করে নিও, এভাবে করে নিতে পারো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে একটু বুঝে দাও, যে ও কেন্দ্র বিশিষ্ট সি ডি এফ বৃত্তে, দুইটা বৃত্ত আছে তো এই বৃত্তে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট সি ডি এফ এই ছোট বৃত্তে ও এম লম্ব সিডি বলতে পারবো তো, কারণ সিডি হলো যে এখান থেকে এটুকু কল্পনা করতেছি, তাহলে ও এম লম্ব সিডি। এখন খেয়াল করো, ও এম লম্ব যদি সিডি হয় তখন আমরা বলতে পারবো, দেখো তো, সি এম ইকুয়াল টু ডিএম, বলতে পারবো কি? কোন শর্তের জন্য বলতে পারলাম? তোমাদের উপপাদ্য 1-এ ছিল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সিডি হলো একটা ব্যাস ব্যতীত জ্যা, এম হলো ওই ব্যাসের মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি, তার মানে ও এমটা হবে সিডি এর ওপরে লম্ব। এখানে হলো তার উল্টা কথা, ও এমটা সিডি এর ওপরে যদি লম্ব হয়, এখানে বলে দেওয়া আছে যে ও এম লম্ব হলো সিডি, তাহলে ও এম যদি সিডি এর ওপরে লম্ব হয় তবে অবশ্যই এম হলো সিডি এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা কোন ব্যাখ্যাটা দিতে পারবো? যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এইটার ব্যাখ্যা হবে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমার কথাটা কি বুঝতে পারছো? আমরা কিন্তু ওখানে পড়ছিলাম 1 নম্বর উপপাদ্যে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব। কিন্তু এটাকে যদি উল্টা বলতাম, আগে তো লম্বই দেওয়া আছে, লম্বই যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এমটা হবে মধ্যবিন্দু, এই এম সংযোগের যে বিন্দুটা সেটা হবে মধ্যবিন্দু। তার মানে এখানে বলে দেওয়া আছে ও এম লম্ব সিডি, এই যে ও এম লম্ব হলো সিডি, তার মানে এইটুকু এবং এইটুকু সমান, সিএম এবং ডিএম। তাহলে এইটুকুর লেখার পরে আমরা যে ব্যাখ্যাটা দিব সেটা কি আসবে? সেটা হবে যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমান 2 ভাগে ভাগ করে। এটা আমরা সাইড নোটে লিখে দেব, ঠিক আছে না? এইবার দেখো, আবার 2 নম্বর স্টেপে কী লিখব? সেম কথা ওই বৃত্তের জন্য বড় সাইজেরটা, যে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, বানানটা ভুল হলে ঠিক করে নাও,
ও কেন্দ্র বিশিষ্ট এ বি ই বৃত্তে ওএম লম্ব এবি। ঠিক আছে না? অতএব কি বলতে পারি দেখেন তো, এই যে একই কথা, এটা ডিম হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে এবি, যে সেম একই কথা আগেরটার মতো, ওএম লম্ব এবি, তার মানে এ এম আর বি এম সমান সেম আগের কথাটাই, যে অতএব এ এম সমান কি বলবো, বি এম। কারণ কি, আগেরটাই যে কেন্দ্র থেকে কোনো ব্যাসভিন্ন কোনো জায়গায়, বৃত্তের কেন্দ্র থেকে কোনো ব্যাসভিন্ন জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, এই জন্য এই শর্তটা আমরা পেলাম। এখন দেখো, বা এখান থেকে আমরা হিসাবটা শেষ করে দেব। এ এমটা দেখি তো, এ এম দেখো তো কার কার যোগফল, একটু ভালো করে লক্ষ্য করো। এ এম এসি এবং সিএম এর যোগফল। তার মানে এ এমটাকে আমি লিখতে পারি, এই এম এ এমকে লিখতে পারি যে এসি প্লাস সিএম। এসি আর সিএম যোগ করলে তো এ এম হয়, তো আমি এ এম এর পরিবর্তে এটুকু লিখলাম। ঠিক এখানে সমান সমান দিয়ে দিলাম বিএম, তাহলে বিএম এর পরিবর্তে বিডি প্লাস ডিএম লিখতে পারি, যে এই যে বিডি আর ডিএম এইটুকু যোগফলটাই হলো বিএম। তার মানে এখন লিখতে পারি যে বিডি প্লাস ডিএম, বিডি ডিএম। এখন দেখো, এই যে 1 নম্বর ধাপ থেকে পেয়েছিলাম সিএম আর ডিএম কেমন সমান। এখন দেখো, এটা তো একটা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য, এটা তাহলে উভয় পক্ষ সমান আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি সমান সমানটা কিছু বাদ দিয়ে দিই, তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে, হবে না। তাহলে দেখো, এখান থেকে আমি সিএম, এই যে সিএম আর ডিএম সমান ছিল, তাহলে এই সিএম এবং এই ডিএম বাদ দিয়ে দিই, এটা বাদ, তাহলে কে কে থাকবে, অতএব এসি সমান সমান বিডি। দেখো, এসি সমান সমান বিডি, এটা প্রমাণ করতে বলছে। এখন এটা প্রমাণিত লিখব, কিন্তু সাইড নোটে আমরা কি দিয়ে দিব, সাইড নোটে দিয়ে দিব উভয় পক্ষ থেকে বাদ দিয়ে, বা ধাপ 2 থেকে পাই। বা তুমি লিখতে পারো যে উভয় পক্ষ থেকে সমান সমান বাহু বাদ দিয়ে, এটুকু লিখে দিতে পারো। তো এটাও একটা সহজ প্রমাণ ছিল। এবার আমরা যে প্রমাণটা করতে যাচ্ছি খুবই একটা মজার প্রমাণ। দেখো যে প্রমাণটা কতটা সহজ। তোমাদের বোর্ড বইয়ের 153 পৃষ্ঠার একবারে প্রথমেই আছে উদাহরণ 4। কি বলা হচ্ছে দেখো, ওখানে যে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা আমরা মুখস্থ পড়ে আসছি, এখন আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। এটা প্রমাণের জন্য তোমাকে কিন্তু ক্লাস 7-এর একটা উপপাদ্য মনে রাখা লাগবে, আশা করি সবারই মনে আছে। সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ রেখাংশ তার তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর, বা সরি আমি ভুল বললাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং আরেকটা সেটার উল্টা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এটা এখন দেখো, এখন বলতেছে যে বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা, তার মানে অবশ্যই একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এটা আমরা একটা বৃত্ত অঙ্কন করি, যার কেন্দ্র ও, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে একটা ব্যাস লাগবে, ব্যাসই হলো বৃহত্তম জ্যা, তাহলে অবশ্যই একটা ব্যাস লাগবে। তাহলে একটা ব্যাস আমরা দিয়ে দিলাম, তাহলে ব্যাস কোন পাশ দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস। এখন আরেকটা জ্যা লাগবে, তাহলে জ্যা আমরা কি করে পাবো, আরেকটা তো ব্যাস নিলে হবে না, ব্যাসে তো একটা জ্যা, কিন্তু আমাকে অন্য একটা জ্যা নিব, সেটা হলো ব্যাস ভিন্ন জ্যা। তাহলে একটা উপরে নিতে পারো, নিচে নিতে পারো, ইচ্ছা, সিডি। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং সিডি একটি জ্যা। এখন খেয়াল করো, এটার ব্যাখ্যা তুমি যদি দিতে চাও, আমি একটু এটা বাঁকা হয়ে গেল, সোজা করে রাখতেছি। আচ্ছা, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং সিডি
ব্যাস ভিন্ন একটি জ্যা। তাহলে কি প্রমাণ করতে হবে? এই ব্যাসটা হলো সিডি এর থেকে কি বড়, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। এবি হলো বৃহত্তম। তুমি এই পাশে আঁকতে পারো, যদি মনে করো না স্যার আমি ব্যাস এইভাবে না, ব্যাসটা আমি এইভাবে আঁকবো, নো প্রবলেম। এবি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বা ডি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং পি কিউ একটি ব্যাস ভিন্ন জ্যা। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন পি কিউ, যে এবিটা হলো পি কিউ এর থেকে বড়। এইটা দেখো, এটা প্রমাণের জন্য আমরা এটা দিয়েই করি। বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? ও কেন্দ্র বিশিষ্ট, তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডিসি বৃত্তের, এটা লেখা আছে, লিখতে পারো, আমি লিখলাম না। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ডায়ামিটার ব্যাস, এ বি একটি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন জ্যা। প্রমাণ করতে হবে যে ব্যাস বৃহত্তম জ্যা। তাহলে প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি, ব্যাসই হলো বৃহত্তম। তুমি যেভাবে খুশি এদিকে আঁকতে পারতে, সমস্যা নাই। যে কোনো দুইটা তিনটা করে আঁকা যায়, মেলাভাবে প্রমাণ করা যায়। আমরা দুইটা নিয়ে অঙ্কন করব। এখন এই সিডি যদি এখানে না লিখে আমরা এখানে দিতাম, এই বরাবর দিতাম, তাও হতো, এই বরাবর দিতাম, তাও হতো, কোনো সমস্যা ছিল না। এখন এইটা প্রমাণের জন্য তোমাকে একটু অঙ্কন করা লাগবে, একটা ত্রিভুজ তৈরি করা লাগবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ও কমা সি এটা এবং ও কমা ডি যোগ করতে হবে। তাহলে অঙ্কনে কি কি করলাম? ও কমা সি এবং ও কমা ডি যোগ করি, এইটুকু তোমাকে প্রমাণ করা লাগবে। আমরা একটা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, আমি এটুকু মুছে দিলাম। দেখো, এই যে প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রতে দেখতে পাচ্ছি যে সিডিও বা ও সিডি বৃত্তে, খেয়াল করো তো এখানে কে কে সমান আছে? অনেকে সমান আছে। কিন্তু আমাদের একটা ব্যাপার জানা আছে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত দূরত্বকে, বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ, যেটা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, ও এ বৃত্তের ব্যাসার্ধ, ওসিও বৃত্তের ব্যাসার্ধ, ওডিও বৃত্তের ব্যাসার্ধ, ওবিও বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধগুলো কেমন হয়? সমান হয়। তাহলে আমরা বলতে পারবো ও এ সমান সমান ও সি সমান সমান ওডি সমান সমান ওবি, সবগুলো সমান। কি জন্য? একই বৃত্তের ব্যাসার্ধ, বলতে পারি না? আচ্ছা, তার মানে এখানে আমরা সাইড নোটে দিয়ে দিব একই বৃত্তের ব্যাসার্ধ, 1 নম্বর স্টেপে লিখে দিও। 2 নম্বর যে স্টেপ আমরা প্রমাণ করব সেটা হচ্ছে যে ত্রিভুজ, তোমাকে আমি ফার্স্টেই বললাম যে ত্রিভুজ সি ও ডি, বা তুমি এখানে ও সিডি লেখো, ও সি ডি এ, এই ত্রিভুজটাতে এই দুইটা বাহুর যোগফল, এই দুইটা এই বাহু এবং এই বাহুর যোগফল এই বাহুর থেকে অবশ্যই বড়, এই বাহু যোগফল এটার থেকে বড়, বলতে পারি না? এখন আমাদের প্রয়োজনে আমি এটা নিব যে ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। এই যে ত্রিভুজ ছিল ও ডি সি, এই বাহুর যোগফল এই বাহুর থেকে বড়। সাইড নোটে আমরা কি দিয়ে দিব? যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখন দেখো আমাদের প্রমাণ শেষ। ওসি এর পরিবর্তে, ওসি যেটা আছে এই যে ওসি, এই ওসি এর পরিবর্তে কি আমি ওয়ে লিখতে পারি না? একই তো, সমান তো। ওসি এর পরিবর্তে ওয়ে সমান, তাহলে ওসি এর পরিবর্তে আমরা লিখলাম ও এ, লিখলাম প্লাস ওডি আছে, এই যে ওডি এর পরিবর্তে আমরা ওবি লিখতে পারি না? তাহলে ওডি এর পরিবর্তে ওবি লিখলাম,
গ্রেটার দেন সিডি। তো খেয়াল করে দেখো, ও এ এবং ও বি এর যোগফল, ও এ এবং ও বি এর যোগফল কার সমান? এ বি এর সমান। এ বি, এটুকু দুইটার যোগফল হলো এ বি। দেখো খেয়াল করে, গ্রেটার দেন সিডি। এই তো প্রমাণ করতে হবে, যেটা বলছিল ওটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, একদমই ছোট্ট প্রমাণ এটা। তাহলে এখানে আমরা লিখে দেব যে শেষেরটা বাদ না দিয়ে অতএব দিয়ে দেবো এ বি গ্রেটার দেন সিডি প্রমাণিত। তাহলে এটা হলো বৃহত্তম জ্যা। ঠিক আছে না? এখন এই প্রমাণটা তোমার অনেক সময় এইভাবে আসে, এরকম চিত্রই দেওয়া থাকে যে এইভাবে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং এবি ব্যাস এবং এটি হলো ব্যাস ভিন্ন জ্যা। প্রমাণ করো যে এবি গ্রেটার দেন এডি। তখন কি করবা? তখন ওখানে অঙ্কন শুধু করা লাগবে যে ও কমা ডি যোগ করি। ঠিক আছে না? তখন দেখো এখান থেকে তোমাকে যদি এরকম চিত্র দেওয়া থাকতো যে এখান থেকে প্রমাণ করো যে ও বৃত্তের কেন্দ্র, আমি একবারে ক্লিয়ার করে কথাটা বলতেছি। দেখো যে চিত্র দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং এডি হলো ব্যাস ভিন্ন একটি জ্যা, প্রমাণ করো যে এবি গ্রেটার দেন এডি। তখন তুমি কি লিখবা? দেওয়া আছে দিয়ে বিশেষ নির্বাচনের কথাটুকু লিখে নিবা, তারপরে অঙ্কনে লিখবা ও কমা ডি যোগ করি। প্রমাণে যেটা লিখবো সেটা হচ্ছে এইটা, এটা আর এটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ, যে ও এ সমান সমান ও ডি সমান সমান ও বি। তারপরে এই ত্রিভুজটা নিব, যে ত্রিভুজ এ ও ডি এ, ও এ প্লাস ও ডি গ্রেটার দেন এডি। এটা যোগফল এটা থেকে বড়। তাহলে ও এ থাকলো, ওডি এর পরিবর্তে ওবি লিখব গ্রেটার দেন এডি। তাহলে ও এ প্লাস ওবি, ও এ প্লাস ওবি এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে এবি গ্রেটার দেন দেখা হয়েছে এডি, প্রমাণিত। এটা একটা সহজ ছিল। তোমাদের আজকের যে পরীক্ষা ছিল একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আজকের পরীক্ষাতে ছিল যে বৃত্তের ক্ষেত্রফল হলো এ, একবারে শেষের প্রশ্ন ছিল বৃত্তের ক্ষেত্রফল এ এবং পরিধি এটা সমান হলো ক্ষেত্রফল, আর পরিধি হলো কি জানা ছিল? সি। বলতেছিল এ এর মান নিচের কোনটি? এটা ঠিক আছে না? তো দেখি আমরা বৃত্তের ক্ষেত্রফল এ সমান সমান কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। ঠিক আছে না? আর সি সমান সমান, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ আর সি সমান সমান হলো পরিধি, সারকামফারেন্স মানে পরিধি, তার প্রথম অক্ষর হলো সি। তাহলে সি সমান সমান লিখতে পারি 2 পাই আর। তোমাকে বের করতে বলছে এ এর মান নিচের কোনটি। এখন খেয়াল করে দেখো, এইখান থেকে আসি, এ সমান সমান তো পাই আর স্কোয়ার আছে। তা আমি যদি এভাবে লিখি যে পাই আর ইন্টু আর, আর স্কোয়ার নিয়ে লিখে আর ইন্টু আর লিখবো, কেন বোঝাচ্ছি? আর এই যে সি আছে এখান থেকে যে সি সমান সমান 2 পাই আর, আমি পাই আর রেখে দিচ্ছি, 2 যদি এ পাশে নিয়ে আসি তাহলে সি ডিভাইডেড বাই 2 সমান সমান কত হচ্ছে? পাই আর। লেখা যায় না? আমি এখান থেকে পাই আর এর মান বের করলাম, তাহলে পাই আর এর পরিবর্তে আমি সি বাই 2 বলতে পারি। তাহলে এখানে দেখো পাই আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি? সি বাই 2 ইন্টু এখানে ছিল কে? আর, তাহলে ইন্টু আর, তাহলে আর হলো উপরে গুণ, তাহলে সি আর ডিভাইডেড বাই 2। এইটা তার মানে এর মান আসলো এইটা, একবারে শেষের। অনেকেই তোমার হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, মান বের করতে পারেনি। তো বৃত্তের ক্ষেত্রফল, মনে করো যে বৃত্তের একটা ক্ষেত্রফল 20.25 দেওয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল, তোমাকে ব্যাস বের করতে বলা হচ্ছে। তার মানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত জানো? পাই আর স্কোয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান আমরা এটা ধরে নিব 20.25, পায়ের মান জানা আছে না? 3.1416। তার মানে আর স্কোয়ার সমান সমান 20.25, পাই গুণাকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে একবার আমি মানটা বসাই দেবো, ক্যালকুলেটারে করে নিবা 3.1416। যে মানটা আসবে তাকে আমাকে বর্গমূল করতে হবে, আর সমান সমান ওই মানটা করে নিব। তাহলে আর এর মান আমি যখন পেয়ে যাবো, আর হলো ব্যাসার্ধ, তখন আরকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে তো আমি
ব্যাস পেয়ে যাব। এইভাবে তোমরা এগুলো করবা। আর যে ধরনের প্রবলেম হয় আমাকে বলো, এই মাসের মধ্যেই তোমাদের যতগুলো সমস্যা আছে সবগুলো সলভ করব। একদিনের মধ্যে যতগুলো অঙ্কন আছে আমি সবগুলো অঙ্কন শেষ করব। একদিন যদি নাও হয় 2 দিনের মধ্যে অঙ্কনটা, হয়তো এরপরে অঙ্কন ক্লাস বৃত্তটা শেষ হওয়ার পরে আমরা অঙ্কন ধরবো। আর এই অঙ্ক অর্থাৎ তোমাদের হলো সম্পাদ্যগুলো ধরবো। আর সম্পাদ্যটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা 2 দিনের মধ্যে, সেরেপ 2 দিনের মধ্যে তোমাদের একটা সেটের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক বেশি বেশি করে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, খোদা হাফেজ।